প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুন্দর সুস্থ আছো। ঠিক আছে, ওকে ওকে সবাই একটু জয়েন করে ফেলো। হোপফুলি আমাকে দেখা যাচ্ছে এবং সবকিছু ঠিক আছে। ওকে, তো আমাকে একটু জানাবা যে আমার সাউন্ড ঠিক আছে কিনা এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা। ওকে, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। সবাই একটু জয়েন করে ফেলো। আমরা আমাদের আজকের ক্লাসে আমরা পড়বো বিদ্রোহী কবিতা, বিখ্যাত নজরুলের বিদ্রোহী কবিতা, বিদ্রোহী কবির বিদ্রোহী কবিতা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো ভেরি গুড। আমি দেখতে পাচ্ছি যে সবাই যুক্ত হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও যাতে করে আমাদের আজকের ক্লাসে সবাই যুক্ত হতে পারে। ঠিক আছে, আচ্ছা, একটু সবাই বন্ধুদেরকে যদি মেনশন দিয়ে দাও তাহলে হোপফুলি বেটার হবে। হ্যাঁ, সবাই ঠিক আছে। তো আসো তাহলে আজকে আমাদের শেষ ক্লাস, বাংলা শেষ ক্লাস এবং পাওয়ার প্লেরও শেষ ক্লাস, মানে বাংলা তো শেষ ক্লাস, পাওয়ার প্লে শেষ ক্লাস। ঠিক আছে, শেষ ক্লাস। আজকের ক্লাসে তোমরা সবাই কামনা করবা আর আমি সেটা দেখবো, বুঝছো? দেখতে পারবো না, ফিল করবো। আচ্ছা, তো চল আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। তো প্রথমেই আসো, আমরা প্রথমত যে প্রসঙ্গটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমরা একটু দেখবো যে বিদ্রোহী কবিতার মূল বিষয়বস্তুটা কি, আমরা সেটা নিয়ে একটুখানি আলোচনা করবো। তা আসো খেয়াল করে দেখো, কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি কবির প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা থেকে সংকলন করা হয়েছে এবং মনে রাখবে এটা অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। তাহলে বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? উত্তর হচ্ছে অগ্নিবীণা। এই জায়গাটা থেকে মনে রাখতে হবে। এবং অগ্নিবীণা কাব্যগ্রন্থের কত নাম্বার কবিতা? দ্বিতীয় কবিতা। আবার বলছি, অগ্নিবীণা কাব্যগ্রন্থের কত নম্বর কবিতা? বিদ্রোহী, দ্বিতীয় কবিতা। আচ্ছা, এরপর দেখো, রবীন্দ্র যুগে এই কবিতার মধ্য দিয়ে প্রাতিবিম্বিক কবি কণ্ঠে আত্মপ্রকাশ ঘটেছে। বাংলা কবিতার ইতিহাসে এক বিরল স্মরণীয় ঘটনা। বিদ্রোহী কবিতায় আত্মজাগরণ উন্মুখ কবির সদম্ব আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। কবিতায় সগর্বে কবি নিজের বিদ্রোহী কবি সত্তার পরিচয় ঘটিয়ে ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের, এই ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের বলতে বোঝানো হয়েছে ইংরেজ। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে ইংরেজরা আমাদেরকে দীর্ঘ সময় শাসন করেছে। সেই ইংরেজদের যে ক্ষমতার ভেতর তিনি কি করেছেন? কাঁপিয়ে দিয়েছেন। অর্থাৎ এই কবিতাতে তিনি ইংরেজদেরকে তার যে কবি সত্তা, তার যে বিদ্রোহী সত্তা, তিনি কত বড় যোদ্ধা, কত বড় বিদ্রোহী তিনি, সেই বিষয়টা তিনি বিদ্রোহী কবিতার মধ্য দিয়ে কি করেছেন? আত্মপ্রকাশ ঘটিয়েছেন। ওকে, এই কবিতার সংযুক্ত রয়েছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির ক্ষোভ। অর্থাৎ ইংরেজরা আমাদেরকে যেরকম শোষণ করতেছে, সেই শাসন শোষণের বিরুদ্ধে কবির যেই ক্ষোভ, সেই ক্ষোভ কি হয়েছে? এখানে প্রকাশিত হয়েছে। ওকে, কবি সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে গিয়ে বিভিন্ন ধর্ম, ঐতিহ্য, ইতিহাস ও পুরাণের শক্তি উৎস থেকে উপকরণ উপাদান সমীকৃত করে নিজের বিদ্রোহী সত্তার অবয়ব রচনা করেছেন। বুঝতে পেরেছো তোমরা? এরপর দেখো, কবিতার শেষে ধ্বনিত হয়েছে অত্যাচারের অবসান কাম। কবি যখন কবিতা শেষ করেছে তখন কবি এটা ইচ্ছা পোষণ করেছে যে এখন যারা পৃথিবীতে যারা মুসলিম মানুষের উপর যারা অত্যাচার করতেছে, তাদের সেই অত্যাচারীদের অত্যাচার কি হবে? অবসান হবে। অবসান মানে কি? শেষ হবে। বিদ্রোহী কবি উৎকণ্ঠ ঘোষণা জানিয়েছেন যে উত্তেজিত জনতার ক্রন্দন রোল যতদিন পর্যন্ত প্রশমিত না হবে, অর্থাৎ উত্তেজিত মানে নির্যাতিত মানুষের ক্রন্দন রোল মানে কান্নার আওয়াজ যতদিন পর্যন্ত প্রশমিত মানে যতদিন পর্যন্ত কান্নার আওয়াজ না কমবে ততদিন এই বিদ্রোহী কবি সত্তা শান্ত হবে না। কবি শেষে বলেছে যতদিন পর্যন্ত নির্যাতিত মানুষের কান্নার আওয়াজ কমবে না ততদিন পর্যন্ত আমি কি হব না? আমি শান্ত হব না। এই চির বিদ্রোহী অগ্রগতি চির উন্নত শির রূপে বিরাজ করবে। অর্থাৎ কবি সেই তার বিদ্রোহী সত্তাটাকে ধরে রাখবে। এখন অনেকগুলো ক্যারেক্টার আছে, যেই ক্যারেক্টার গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন অবয়ব মানে হচ্ছে স্ট্রাকচার, বুঝছো? যেমন বলো না অবয়ব মানে ছায়ার মতো, স্ট্রাকচারকে বলা হয় অবয়ব, বুঝছো? তো আমি কবিতা পড়তে গেলে অনেকগুলো ক্যারেক্টার পাবো। হিন্দু পুরাণ থেকে কবি অনেক ক্যারেক্টার নিয়েছেন। আমি ছোট্ট করে তোমাদেরকে সেই ক্যারেক্টার গুলোর সাথে পরিচয় করিয়ে দিয়ে আমি মূল কবিতাতে যাবো। কেননা ক্যারেক্টার গুলো সম্পর্কে তোমাদের ভালো ধারণা না থাকলে, মোটামুটি ধারণাও যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে তুমি আসলে কবিতাটা বুঝতে কষ্ট হবে। তোমাদের পাঠ্য বইতে এখন পর্যন্ত সবচেয়ে কঠিন কবিতা হচ্ছে বিদ্রোহী। এটা তোমাদের 25 আছে, 26 আছে, আরো কঠিন কবিতা আছে। বিভীষণের প্রতি মেঘনাদ, ঋতুবর্ণ, এগুলো তো তোমরা পড়ো নাই। তো এগুলা
26 মাসে আরো কঠিন জিনিস পড়বে, এবং তোমাদের সিলেবাস তো ছোট, ওদের সিলেবাস আরো অনেক বড়। আচ্ছা ঠিক আছে, ওকে। বলছে ভাইয়া ঈদে পাঞ্জাবি কয়টা কিনছেন? একটা পাঞ্জাবি কিনি নাই, আগের পাঞ্জাবি দিয়ে ঈদ চালাই দিছি। আমার পকেটে টাকা নাই, আমি এখনো খুব মানে অর্থহীন মানুষ, টাকা পয়সা একদমই নাই। টাকা পয়সা নাই এটা একটা সমস্যা, কিন্তু আমাদের টাকা পয়সা নাই এটা মানুষজন বিশ্বাস করে না, এটা আরো বড় সমস্যা। টাকা পয়সা নাই এটা একটা সমস্যা, মানুষজন মনে করে কোটি কোটি টাকার মালিক, এটা সবচেয়ে বড় সমস্যা। আচ্ছা, তো এরপর আসো আমরা দেখি, আমরা এখানে অনেকগুলো ক্যারেক্টার এখানে দেখো, যেমন নটরাজের কথা আছে। নটরাজ বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় শিবকে, শিবের অনেকগুলো নাম আছে, তার ভিতরে একটা হচ্ছে নটরাজ। তো আমরা দেখি সৃষ্টির ধ্বংসকালে মহাদেবের ভয়, মহাদেব মানে শিব, নটরাজ মহাদেব শিব সব একই নাম, একজন। মহাদেব ভয়ঙ্কর নিত্যময় মূর্তি হলো নটরাজ। এই ধ্বংসাত্মক নৃত্যকে বলা হয় তাণ্ডব নৃত্য। অর্থাৎ পৃথিবী যখন ধ্বংস হবে, পৃথিবী যখন ধ্বংস হবে তখন নটরাজ তাণ্ডব নৃত্য করবে, ধ্বংস নৃত্য করবে। এই যে দেখতে পাচ্ছ নাচতেছে, এইটা হচ্ছে এই জন্য এখানে নটরাজের প্রসঙ্গটা আসছে। এরপর দেখো ধৈর্যটি, ধৈর্যটি হচ্ছে শিবের আরেক নাম। তাহলে শিবের অনেকগুলো নাম, নটরাজ মহাদেব শিব ধৈর্যটি। তো ধৈর্যটি নামটা কেন আসে? ধৈর্যটি নামটা আসে এই জন্য যে শিব বা মহাদেবের আরেক নাম ধৈর্যটি, জটাধারী শিবের জট ধম্ররূপী বলে তাকে ধৈর্যটি বলা হয়। এই যে দেখো, এই দেখো চুল দেখো, জটাধারী, জট বেঁধে আছে এখন, এই জন্য এটা বলা হয় যে এটা হচ্ছে কি ধৈর্যটি। মাথায় জট ভার বা মহাবিশ্বের চিন্তার ভার বহন করে বলে তাকে ধৈর্যটি বলা হয়। বলা হয় শিবের মাথায় এত যে চুলের জট, যে মহাবিশ্বের যত চিন্তা সব চিন্তাটা বহন করে, বুঝছো? আচ্ছা, এরপর আমরা দেখি ভীমের কথা উল্লেখ আছে। তো ভীম হচ্ছে মূলত, ভীমকে একবার দুর্যোধন একবার ভীমকে, এটা হচ্ছে ভীম, ভীমকে বিষ খাওয়াই নদীতে ছেড়ে দিচ্ছে। তখন নদীর নাগেরা ভীমকে উদ্ধার করে। তো উদ্ধার করার পর ভীম একবারে বিষ রোধী হয়ে ওঠে, তখন পৃথিবীর কোনো বিষ তাকে অ্যাটাক করতে পারে না। ভীমের প্রসঙ্গটা আসছে। একবার দুর্যোধন ভীমকে বিষ মিশ্রিত খাবার খাইয়ে তাকে অজ্ঞান করে নদীতে ফেলে দেয়। নাগেরা ভীমকে উদ্ধার করে এবং তাকে বিষ পানিয়ে পার করিয়ে দেয়, বিশেষ পানিয়ে পার করিয়ে দেয়, যার ফলে ভীম আরো বলশালী হয়ে ওঠে, মানে আরো বলবান হয়ে ওঠে, এবং তার দেহে বিষ প্রতিরোধী শক্তি জন্মায়। নদীতে ভাসমান ভীমের দেহকে কবি ভাসমান মাইন বলেছে। অর্থাৎ ওই যে নদীতে যেভাবে ভীম যেভাবে ভেসে থাকে, এই ভীমের দেহটাকে কবি ভাসমান মাইন, ভাসমান মাইন হচ্ছে এক ধরনের সমুদ্রের এক ধরনের অস্ত্র, ভেসে থাকে প্রকার অস্ত্র। এটার সাথে তুলনা করছে, আমরা কবিতাতে গেলে সেটা পাবো, সমস্যা নেই। এরপর ধর্মরাজ। তো ধর্মরাজের হাতে একটা লাঠি থাকে, এই যে এখানে একটা লাঠি দেখতে পাচ্ছ। তো ধর্মরাজের হাতে একটা লাঠি থাকে, মূলত মৃত্যু এবং ন্যায় বিচারে হিন্দু দেবতা হচ্ছে যম, যিনি যমরাজ, কাল ও ধর্মরাজ নামে পরিচিত। তো যিনি ধর্মরাজ তিনি আসলে যমরাজ। তো তিনি ধর্মরাজ মূলত ন্যায় বিচার, পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন ধর্মরাজ। এই জন্য এখানে ধর্মরাজের লাঠির কথাটা আসছে, বুঝছো? আমি কি তোমাদের বুঝতে পারছি? আচ্ছা কথা বলো তো, বন্ধু ব্যবসালাতে মানে যত ক্লাস হয়, যত ক্লাস হয় সব সাবজেক্টে, সব থেকে মানে বাংলা ক্লাসের লাইটিং সেটআপ তোমার কাছে কি অন্যান্য গুলোর মতোই মনে হয়, নাকি আরো বেটার মনে হয়, নাকি এভারেজ ওরকম মনে হয়, নাকি আর একটু কম মনে হয়, নাকি সবগুলো থেকে বেটার মনে হয়? আমাকে একটু জানাই তো। আচ্ছা, এবার এরপর দেখো আমরা দেখি ওরপিয়াস। তো ওরপিয়াস এখানে দেখতে পাচ্ছ খুব দেখি কি বলা যায়, যে মেয়েটা ওরপিয়াস লিখে সাবস্ক্রাইব করে যে ছবিগুলো আছে এগুলো আরো অনেক খোলামেলা, তার ভিতরে এটা একটু ঢাকা আছে। সুদর্শন দেখতে পাচ্ছ? তো দেখো ওরপিয়াস একটি গ্রিক পৌরাণিক চরিত্র। ওরপিয়াস প্রাচীন গ্রিক ধর্মের কিংবদন্তি সঙ্গীত শিল্পী। তো বলা হচ্ছে মানে ওরপিয়াস হচ্ছে মূলত বাঁশি বাজানোর জন্য বিখ্যাত। সে যখন বাঁশি বাজায় তখন মানে ব্যাপারটা এমন হয় যে সে বাঁশি বাজালে তার বাঁশির সুর শুনে, বুঝছো? তার বাঁশির সুর শুনে মানে পাথরও তার বাঁশির সুর শুনতো, বুঝছো? এই জন্য ওরপিয়াস বিখ্যাত ছিল বাঁশির সুরের জন্য। হ্যাঁ, আচ্ছা এরপর আসো আমরা একটু দেখি, ঠিক আছে? আচ্ছা এরপর দেখা আমরা দেখি বলরামের কথা উল্লেখ আছে। তো বলরাম আমরা দেখি যে বলরামের অস্ত্র হিসাবে ছিল একটা লাঙল। হ্যাঁ, এরপর দেখো যে বলরাম শ্রীকৃষ্ণের বইমাত্র জ্যেষ্ঠ ভ্রাতা, তিনি একজন হিন্দু দেবতা এবং মহাভারতের অন্যতম বীর যোদ্ধা। তো এখানে তার প্রসঙ্গ। এরপর দেখো আমরা দেখি যে দুর্বাসার প্রসঙ্গ উল্লেখ আছে, দুর্বাসাকে। ঠিক আছে, আমি কিন্তু সিরিয়াসলি কোশ্চেনটা করছি, তোমরা তো, আমি ভোট চাচ্ছি আর কি, ভোট চাচ্ছি, আমি সিরিয়াসলি কোশ্চেনটা করছি, কিন্তু তোমরা দেখি মজা করতেছো, মানে লাগে কি লাগে না তাহলে বলো, আমি বুঝতে পারবো আর কি। আচ্ছা এরপর দেখো দুর্বাসা। তো দুর্বাসা হচ্ছে একজন ঋষি। দুর্বাসা শব্দের অর্থ কি? দুর্বাসা মানে হচ্ছে দুর্বাসা, মানে যার সাথে বসবাস করা যায় না। কেন এই লোকের সাথে কেন বসবাস করা যায় না? কারণ তিনি সবসময় রেগে থাকেন, ক্ষিপ্ত থাকেন, যারা খুব খিটখিটে মেজাজের মানুষ, খিটখিটে রেগে যায় অল্পতে, যেমন আমি, তোমাদের সাথে আমি অনেক ফ্রি, বুঝছো? কিন্তু বাস্তবিক আমি কিন্তু অত হাসি খুশি মানুষ, আমি একটু খিটখিটে টাইপের, একটু হুটহাট মেজাজ বাম হয়ে যায়, বুঝছো? তো
কি জানি বলছিলাম, ও তো দুর্বাসার বসবাস করা যায়, ইনি সবসময় ক্ষিপ্ত থাকে, রেগে থাকে, এই জন্য তার সাথে বসবাস করা যায় না, খুবই রাগান্বিত। তো রাগান্বিত থাকার সঙ্গে তার কথা আছে, এরপর দেখো বিশ্বমিত্র, তিনি আমার ছিলেন সবসময়, বিশ্বমিত্র সবসময় তপস্যা করতেন, ধ্যানে থাকতেন, খুবই শান্ত, যুদ্ধ বিগ্রহ থেকে সবসময় দূরে থাকতেন, শান্তিপ্রিয়। তারা দুর্বাসা রেগে থাকতেন, আর বিশ্বমিত্র সবসময় শান্তিপ্রিয় মানুষ ছিল। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো পরশুরামের প্রসঙ্গ উল্লেখ আছে। তো পরশুরামের অস্ত্র হিসেবে আমরা দেখতে পাই কুঠার। ঠিক আছে? তো পরশুরামের সম্পর্কে এখানে অনেক ইনফরমেশন আছে। তো আমরা যতটুকু জানছি ততটুকুই এনাফ আমাদের জন্য। ক্যারেক্টারগুলো জাস্ট সংক্ষেপে একটু বুঝাই দিলাম। এই ক্লাসটা কতক্ষণ হবে? যতক্ষণ হবে ভাই। আসো উপদেশমূলক কিছু কথা বলো। উপদেশ কি দিব? উপদেশ দিলে উপদেশের অভাব আছে। উপদেশ দিলে তোমরা কি উপদেশ পালন করো? আমি মুখ দিয়ে কমো ওই কথা এনে থাকবো, কয়জন ইয়ে করো, কয়জন মানুষ? আমি তো এমন উপদেশ দেবো যেটা শুনলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, জীবন আলোকিত হয়ে যাবে, কিন্তু সেই উপদেশ কয়জন মানবো? 2 দিন মানবা, 3 দিন মানবা, এটা তার মানবা না। আমি কি উপদেশ দিব? আমার নিজেরা নাই ঠিক, আমি তোমাকে উপদেশ দিয়ে লাভ আছে বলো? আগে তো নিজে ঠিক হইতে হবে, তাই না? আমি নিজেই তো ঠিক না, তোমার কি উপদেশ দেবো? আমি তো জানি আমার কত দোষ আছে, জানি না? আমি তো ফেরেশতা না, আমার দোষ আছে না, দোষ গুণ আছে না? আমি কি কি দিব বলো? এটা কি হবে? আচ্ছা এবার আসো। আচ্ছা এবার দেখো ভাই, আপনি বাংলা কোর্সে অল টাইম দেখে থাকতেন ক্লাস, তোমরা টাকা কম দিছো ওই জন্য দেখে থাকি। আচ্ছা এবার কবিতাটা পড়ি, একটু বই খুলবা, বই খুলে বইটা হাতের কাছে রাখো, তারপর আমরা পড়ি। হ্যাঁ, বই রাখতে হবে। হ্যাঁ, বই রাখতে হবে, বুঝছো? বুঝছো? আচ্ছা এবার আমরা দেখি বই হাতে রাখো। তো নজরুল বলতেছে বলবীর, অর্থাৎ বীর তুমি বলো, তুমি কি বলবা? বলো উন্নত মমশির। একটু কবিতা ভালো পড়ো না। বলো বীর, বলো উন্নত মমশির, শির নিহারি আমারই নত শির ওই শিখরে হিমাদ্রির। আমি চির দুর্ধর্ম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয় আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, আমি দুর্ভার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। এবার আমরা একটু বিশ্লেষণ করি, ব্যাখ্যা করি। বলো বীর, তুমি বলো, বলো উন্নত মমশির, তুমি বলো উন্নত। উন্নত মানে কি? সবার উপরে। মমশির, মম মানে আমার, মম মানে কি? আমার। শির মানে কি? মাথা। তুমি বলো যে সবার উপরে আমার মাথা, আমি কারো নিচে না, আমি সবার থেকে অনেক বেশি ঊর্ধ্বে, উপরে। আবার বলছি, নজরুল তার শক্তিমাত্রা ইংরেজদেরকে বুঝাচ্ছেন যে আমি তোমাদের থেকে নিচু না, নিচু হলে তো তোমরা আমাকে ভয় পাবা, আমাকে ভয় পাবা না, আমি তোমাদের থেকে উপরে। শির নিহারি বলছে বলবীর, বলো উন্নত মমশির, বলো সবার উপরে আমার মাথা। শির নিহারি, এই নিহারি মানে গরুর নিহারি না, শির নিহারি, নিহারি মানে হচ্ছে দেখে, অর্থাৎ আমার শির দেখে, আমার মস্তক দেখে, আমার মাথা দেখে, আমার মানে জামা, তাহলে আমার মাথা দেখে। নত শির, নত শির মানে কি? নত হয়। নত শির মানে হচ্ছে মাথা নত হয়। নত শির মানে কি? মাথা নত হয়। তো কার মাথা নত হয়? আমার এই উঁচু মাথা দেখে কার মাথা নত হয়? ওই শিখর হিমাদ্রি। হিমাদ্রি বলতে বোঝানো হয় হিমালয়। হিমাদ্রি বলতে কাকে বোঝানো হয় বলতো? হিমালয়। আর শিখর মানে হচ্ছে চূড়া, অর্থাৎ আমার মাথা এতটাই উপরে যে আমার মাথা দেখে হিমালয়ের চূড়া, যেটা পৃথিবীর অন্যতম শীর্ষ স্থান, সেটা আমার মাথাকে দেখে তার মাথা নত করে ফেলে। তাহলে আমি এত উপরে। কথা বুঝতে পারছো? বুঝো না? ক্লাস টিচারে দেখলে সবাই ভয় পায়, দেখলে সালাম। আর ক্লাস টিচার যখন কলেজের প্রিন্সিপালটা থাকে তখন তার মাথা নিচে হয়ে যায়। আর প্রিন্সিপাল যখন কলেজের সভাপতি থাকে তখন তার মাথা নিচে হয়ে যায়। তাহলে এটা বুঝাইছে যে আমার মাথা এত উপরে, হিমালয়ের চূড়াও যখন আমার মাথাকে দেখে তখন সে মাথা নত করে। বুঝছো? এটা বলছে আমি যেন দুর্ধর্ম। দুর্ধর্ম মানে কি? যাকে দমন করা যায় না, দমন করা যায় না, অর্থাৎ আমি, তোমরা কখনোই আমাকে কি করতে পারবে না? দমন করতে পারবে না। দুর্বিনীত, অর্থাৎ আমার মধ্যে বিনয় নাই। আমার মধ্যে কি নাই? বিনয় নেই। আমার মধ্যে একটু বিনয় নেই, মানে আমি নিষ্ঠুর। এরপর বলছে আমি নৃশংস। নৃশংস মানে কি? বুঝতে পারতেছো? নিষ্ঠুর। ওকে? আবার বলতেছি এইগুলো বলতে পারবো ভাই, নজরুল তো খারাপ, নজরুল এদিকে নৃশংস বলতেছে, দুর্বিনীত বলতেছে। এটা কিন্তু তোমাদের আমার বলতেছে না, এটা বলতেছে ব্রিটিশদেরকে। এটা বুঝতে হবে, কবিতার ভাবার্থ বুঝতে হবে, নাহলে কিন্তু হবে না। এর বলছে মহাপ্রলয়। মহাপ্রলয় মানে কি? পৃথিবী ধ্বংসকালে। পৃথিবী ধ্বংসকালে, বুঝছো? মহাপ্রলয় মানে কি? পৃথিবী ধ্বংসকালে। যখন পৃথিবী কি হবে? ধ্বংস হবে। আমি নটরাজ, যেদিন পৃথিবী ধ্বংস হবে সেদিন আমি শিবের রূপে পৃথিবীতে ওই যে তাণ্ডব নৃত্য করবো। আমরা পড়ছি ঝিঙ্কুনা কুন্না কুনা কুনা আছে না? সেদিন আমি মহাপ্রলয়
সেদিন আমি তাণ্ডব নৃত্য করবো শিব হয়ে, শিবের মতো। এরপর বলছে আমি সাইক্লোন। সাইক্লোন যেমন সবকিছুকে কি করে দেয়, ধ্বংস করে দেয়, উড়িয়ে দেয়, আমি এরকম কি, আমি হচ্ছে সাইক্লোনের মতো, আমি ধ্বংস। এরপর বলছে আমি সবকিছুকে ধ্বংস করে দিই। আমি মহাভয়, নট ভয়, শব্দ খেয়াল করো, মহাভয়, বীর, ফাইন, বীর, মহাবীর, বীরের থেকে উপরে, ভয়, শুধু ভয়, মহাভয়, অনেক বেশি ভয়। কথা বুঝো? তেলাপোকা দেখে যে ভয় পাবা, বাঘের সামনে, তেলাপোকার সামনে পড়লে যে ভয় পাবা, বাঘের সামনে পড়লে কি সেই ভয় পাবা? না, তেলাপোকাটা ভয়, আর বাঘের সামনে পড়লে সেটা মহাভয়। তাহলে এবার বলছে কি আমি মহাভয়। মহাভয় মানে কি শুধু ভয় না, আমি সারা পৃথিবীর জন্য কি, আমি সারা পৃথিবীর জন্য অভিশাপ। খালি তোমার জন্য, আমার জন্য না, পুরো পৃথিবীর জন্য আমি কি অভিশাপ, বুঝছো? আমি দুর্বার, অর্থাৎ যাকে ধরে রাখা যায় না। দুর্বার মানে কি, ধরে রাখা যায় না। আমি ভেঙে করি সব চুরমার, অর্থাৎ আমি ভেঙে সবকিছু লন্ডভন্ড করে দিই। আমি অনিয়ম উশৃঙ্খল, আমার মধ্যে কোনো নিয়ম নাই। এটা কিন্তু ব্রিটিশদেরকে বলতেছে যে তোমরা যে এত নিয়ম কানুন মানেছো, আমি তো তোমাদের নিয়ম কানুন মানি না। তোমরা যে এত শৃঙ্খল বানাইছো, এত কিছু বানাইছো, আমি মানি না, আমি তো উশৃঙ্খল। আমি দলে যাই, দলে যাই মানে হচ্ছে ফিশে ফেলা। ফিশে ফেলা কি দিয়ে ফিশে ফেলা? পা দিয়ে, বুঝছো? তো বলছে আমি পা দিয়ে কি করি, আমি পা দিয়ে সব ফিশে ফেলি। যত বন্ধন, তোমাদের বানানো যত বন্ধন আছে, ইংরেজদেরকে বলতেছে সবগুলো আমি পা দিয়ে ফিশে ফেলি। যত নিয়ম কানুন শৃঙ্খলা, এবং তোমাদের বানানো যত নিয়ম কানুন আছে, যত শৃঙ্খলা আছে, সবগুলো আমি পা দিয়ে ফিশে ফেলি। পা দিয়ে কি মানে ভালোবাসে ফিশে না, ঘৃণা করে ফিশে। এবার বলো বুঝতে পারছো এই প্যারাটা? আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে? ভাইয়া বলো তো, আমি কি বুঝাতে পেরেছি তোমাদেরকে? প্রত্যেক লাইন বাই লাইন বুঝাতে পারছি? ক্লিয়ার? কার কোনো প্রবলেম আছে? ভেরি গুড। কথা ক্লিয়ার না বুঝো নাই? কথা ক্লিয়ার? আচ্ছা গুড। এবার আসো খেয়াল করো, এক কথা বলিও না, বাইরের কথা বলিও না, এত কথা বললে আমি কিভাবে পড়াবো? এখন বলছে আমি মানি না কোনো আইন। ইংরেজদেরকে বলছে এই তোমরা এত নিয়ম বানাও, এত কানুন বানাও, এত ভুগিচুকি বানাও, এগুলো আমি মানি না। আমি মানি না কোনো আইন, আমি কোনো আইন মানি না। আমি ভরা করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান নাই, আমি হুরজনি, আমি এলোকেশে ঝড়, অকাল বৈশাখী, আমি বিদ্রোহীর সুতো বিশ্ববিধাত্রীর। কি বলছে? আমি মানি না কোনো আইন, আমি তোমাদের বানানো কোনো আইন আমি মানি না। কাদেরকে বলতেছে? ব্রিটিশদেরকে। আমি ভরা তরি মানে হচ্ছে ভরা নৌকা, তরি মানে কি নৌকা। আমি ভরা নৌকা কি করতে পারি, ভরা ডুবি, আমি ডুবিয়ে দিতে পারি। আমি নৌকা কি করতে পারি, ডুবিয়েও দিতে পারি, ধ্বংস করে দিতে পারি। আমি টর্পেডো, টর্পেডো মানে কি, এই যে দেখো এখানে দেখা আছে, টর্পেডো মানে কি ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের অস্ত্র। তাহলে আমরা বলতে পারি টর্পেডো মানে কি অস্ত্র। ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের অস্ত্র, ওটাকে বলা হয় টর্পেডো। তাহলে বলছে আমি টর্পেডো, আমি ভীম ভাসমান নাই। ভীম মনে আছে পৌরাণিক চরিত্র, এটা কিন্তু ক্যারেক্টার, বাকি চরিত্র। এটা একটা পড়ে আসছে না, তাকে বিষ খাওয়াই দিয়েছে নাগেরা, তাকে উদ্ধার করে এক প্রকার পানীয় খাওয়াইছে। এটা খাওয়ানোর পর তাকে আর কোনো বিষ আক্রমণ করতে পারে না। তো সেই ভীমের মতো ভাসমান মাইন, সমুদ্রে যেমন কি মাইন যেমন কি থাকে, বেঁচে থাকে, বুঝছো? আমি তেমন, আমি আমি শিবের মতো, আমি এলোকেশে ঝড়, অকাল বৈশাখী। অকাল বৈশাখী যখন ঝড় আসে তখন সবকিছু একবার উড়িয়ে দেয়, ঘর বাড়ি সব উড়িয়ে দেয় না, আমি দেখবো। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহীর সুতো, সুতো মানে পুত্র। নজরুল বলতেছে যে আমি বিদ্রোহী, আমি নিজে একজন বিদ্রোহী। আবার আমি তার সন্তান। কার সন্তান? বিশ্ববিধাত্রী। বিশ্ববিধাত্রী বলতে বোঝাচ্ছে সৃষ্টিকর্তা। নজরুল বলছে কি আমি সৃষ্টিকর্তার সন্তান, বুঝছো? বলছে আমি নিজে বিদ্রোহী, আবার আমি কার ছেলে? আমি স্বয়ং সৃষ্টিকর্তার ছেলে, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা বলছি আমি মানি না কোনো আইন, আমি তোমাদের কোনো আইন মানি না। আমি ভরাতরি করে ভরা ডুবি, ভরা নৌকা ডুবাতে পারি। আমি ভীম ভাসমান মাইন, আমি ভীমের মতো ভাসমান মাইন, আমি দুর্যোগী, আমি এলোকেশে ঝড়, অকাল বৈশাখীর মতো, আমি বিদ্রোহী, এবং আমি বিদ্রোহীর সুতো। আমি বিদ্রোহীর সুতো, বিদ্রোহীকে সৃষ্টিকর্তা, আমি তার ছেলে। সুতো শব্দের অর্থ হচ্ছে পুত্র। আচ্ছা, সাহিত্যের মতো মানতে হবে। যেমন এই লাইনগুলো শুনে অনেকের কাছে অনেক কিছু মনে হওয়াটাই স্বাভাবিক। তো সাহিত্য কথা বুঝতে পারছো? এরপর বলছে বলবীর চির অন্যতম মশির, আমি সৃষ্টি, আমি ধ্বংস, অর্থাৎ আমি সবকিছু তৈরি করতে পারি, আবার আমি ধ্বংস করতে পারি। আমি লোকালয়, লোকালয় মানে কি যেখানে মানুষজন থাকে, মানুষ জন থাকে, সেটাকে বলে সেটা হচ্ছে লোকালয়। শ্মশান নীরব একদম, তাই না? শ্মশানে কি মানুষজন থাকে না? তাহলে আমরা দুই দিকে পজিটিভ নেগেটিভ দুইটা, আমি সৃষ্টিও করতে পারি পজিটিভ, আবার আমি ধ্বংস করতে পারি নেগেটিভ। আমি লোকালয় যেখানে ঘনবসতি মানুষজন থাকে এরকম, আবার আমি শ্মশানের মতো স্তব্ধ। আমার দুই রূপ আছে, কথা বুঝতে পারছি? আমি অবসাদ নিঃশ্বাস, অবসাদ নিঃশ্বাস মানে কি? অবসাদ নিঃশ্বাস মানে হচ্ছে রাতের শেষ অংশ, রাতের শেষ ভাগ। অবসাদ নিঃশ্বাস মানে কি? রাতের
শেষবার বলছে আমি রাতের শেষবার। এই যে এখনো তো রাত বাজে 10টা, বাইরে দেখবো ঘর থেকে বাইরের সাউন্ড শোনা যায়, মানুষের সাউন্ড, গাড়ি ঘোড়ার সাউন্ড। কিন্তু রাতে যখন শেষ অংশ ফজরের ঠিক আগ মুহূর্তে, তখন দেখবা যে পুরো দুনিয়া ঠান্ডা, কোনো সাউন্ড নাই, কিচ্ছু নাই। নজরুল বলছে আমি রাতের সেই শেষ অংশ, আমি ইন্দ্রাণীর সুতো। সুতো মানে কি বলতো বাবা, তোকে বলছিলাম না, বলো বলতো। আমি ইন্দ্রাণীর সুতো, সুতো মানে কি পুত্র। আমি ইন্দ্রাণীর ছেলে। কার ছেলে নজরুল? আমি ইন্দ্রাণীর ছেলে। সুতো মানে কি পুত্র, ঠিক আছে? কার পুত্র? ইন্দ্রাণীর ছেলে। এবং ইন্দ্রাণীর ছেলের নাম কি? কোন পুত্রের কথা বলছে? জয়ন্তর কথা বলছে, জয়ন্ত, বুঝছো? তো বলছে আমি ইন্দ্রাণীর ছেলে জয়ন্ত, হাতে চাঁদ, আমার হাতে থাকে চাঁদ, আমার হাতে কি থাকে? আমার হাতে থাকে চাঁদ, ভালে সূর্যে, ভালে মানে কি কপাল। তাহলে বলছে আমার হাতে থাকে চাঁদ, আমি কত পাওয়ারফুল, আমার হাতে থাকে চাঁদ, আমার কপালে থাকে সূর্য, বুঝছো? মম মম মানে কি আমার। এরপর বলছে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশারি, আমার এক হাতে থাকে বাঁশি। এই বাঁশি হচ্ছে কি বাঁকা বাঁশের বাঁশারি, অর্থাৎ বাঁশ দিয়ে তৈরি বাঁশি। এটা হচ্ছে প্রেমের সংকেত। আমার এক হাতে থাকে প্রেমের বাহক, প্রেমের বাহক বাঁশি থাকে। আরেক হাতে থাকে রণতুর্য। রণতুর্য হচ্ছে কি যুদ্ধাস্ত্র। রণতুর্য মানে কি যুদ্ধাস্ত্র। তাহলে আমার এক হাতে থাকে বাঁশি, আমার আরেক হাতে থাকে যুদ্ধের অস্ত্র। সুতরাং তুমি প্রেম চাইলে আমার কাছে আছে, তুমি যদি যুদ্ধ চাও সেটাও আমার কাছে আছে। বাঁশি কিন্তু প্রেমের সংকেত। ওই যে শ্রীকৃষ্ণের যে বাঁশি আছে না, কৃষ্ণ রাধাকে বাঁশি বাজায়, বাঁশি কৃষ্ণ যখন বাঁশি বাজায় তখন রাধা পাগল হয়ে যায়। শুনছো না কৃষ্ণের বাঁশি? গান আছে এটা নিয়ে। তো কৃষ্ণ যখন বাঁশি বাজায় তখন রাধা রান্না করে ঘরের মধ্যে, কিন্তু যখন কৃষ্ণের বাঁশির শব্দ যখন রাধার কানে আসে তখন রাধা আকুল হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়। তখন রাধা বলে কেনা বাঁশি বড়াই কালিনী নই কুলে, কেনা বাঁশি বড়াই হেকুট গোকুলে, আকুল শরীর মোর ব্যাকুল মন, বাঁশির শব্দে মোর আউলাইল রন্ধন, কেনা বাঁশি বড়াই সেরা কুঞ্জনা, দাসী হয়ে তার পায়ে নিশিব আপনা। বলছে বড়াই কে বাঁশি বাজাচ্ছে? বড়াই হচ্ছে একটা ক্যারেক্টার, আরেকটা চরিত্র। কে বাঁশি বাজাচ্ছে? তার বাঁশির শব্দ শুনে আমার রান্না এলোমেলো হয়ে গেছে, আমি কাজে মন দিতে পারতেছি না, আমার মন আকুল ব্যাকুল হয়ে গেছে। কেনা বাঁশি বড়াই সেনা কুঞ্জনা, দাসী হয়ে তার পায়ে নিশিব আপনা। আমি দাসী হয়ে তার পায়ে নিজেকে সমর্পণ করবো, দাসী হয়ে যাবো তার বাঁশির শব্দ শুনে, তার বাঁশির প্রেমে পড়ে আমি দাসী হয়ে যেতে রাজি, তার পায়ে নিজেকে সমর্পণ করতে রাজি। দিস ইজ পাওয়ার অফ বাঁশি। এখনকার ছেলেরা তোমরা তো বাঁশি বাজাইতে পারো না, বাঁশি বাজাইতে হবে, অন্য জিনিস বাজায় লাভ নাই। তাহলে বুঝছো? এই যে বাঁশি ব্যাপক কি আসছে, তাহলে বাঁশি হচ্ছে প্রেমের সংকেত, রণতুর্য হচ্ছে যুদ্ধের সংকেত, যুদ্ধাস্ত্র, ঠিক আছে? আচ্ছা এবার দেখো আমরা একটু দেখি। এরপর বলছে আমি বেদুইন। বেদুইন হচ্ছে আরবের যাযাবর জাতি। বেদুইন হচ্ছে কি আরবের যাযাবর জাতি। এরপর কি আমি চেঙ্গিস। চেঙ্গিস হচ্ছে মঙ্গোলীয় যোদ্ধা, মঙ্গোলীয় যোদ্ধা, বুঝছো? তাহলে বলছে কি আমি বেদুইন, আবার আমি চেঙ্গিস। চেঙ্গিস খানের নাম শুনছো? এবং মনে রাখবা চেঙ্গিস খান কিন্তু পৌরাণিক ক্যারেক্টার না, এটা ইতিহাসের চরিত্র। এই জন্য কিন্তু ঐতিহাসিক চরিত্র, ঐতিহাসিক চরিত্র, এটা মনে রাখতে হবে তোমাদেরকে, হ্যাঁ বুঝছো? ঐতিহাসিক চরিত্র। আমি আপনারে, আপনারে মানে নিজেকে, আপনারে মানে কি নিজেকে। আমি আপনারে ছাড়া কাহারে করি না কুন্নিশ। কুন্নিশ মানে কি অভিবাদন জানানো, মাথা নত করা। তো বলছে আমি নিজেকে ছাড়া কখনোই কারোর কাছে কুন্নিশ করি না, মাথা নত করি না, অভিবাদন জানাই না কাউকে, অভিবাদন জানাই না, আমি কখনো এটা করি না। আমি বজ্র, বজ্র তো ঠাড়া পড়ে না, বজ্র। আমি ঈশান বিশান ওঙ্কার, এই লাইনটা একটু বুঝতে হবে। ঈশান বিশান ওঙ্কার মানে হচ্ছে ঈশান কোণ থেকে পৃথিবী যখন ধ্বংস হবে তখন ঈশান কোণ থেকে, যেটা এখানে দেওয়া আছে, উত্তর পূর্ব কোণ থেকে একটা ওঙ্কার ধ্বনি বেশি আসবে, এই টাইপের একটা ধ্বনি আসবে। তো বলছে যখন পৃথিবী ধ্বংসের প্রাককালে উত্তর পূর্ব কোণ থেকে, ঈশান কোণ, এই ঈশান কোণ থেকে, ঈশান বিশান থেকে যখন এই ওঙ্কার ধ্বনি আসবে, আমি হচ্ছে সেই ধ্বনি। আমি ইসরাফিলের শিক্ষার মহা হুঙ্কার। আমরা জানি যে প্রধান ফেরেশতা আছে আজরাইল আলাইহিস সালামের কাজ হচ্ছে মানুষের রূহ কবজ করা। জিবরাইল আলাইহিস সালামের কাজ হচ্ছে কি তিনি কি করবেন, ওই যে ওহী নিয়ে আসবেন। জিবরাইল আলাইহিস সালামের কাজ হচ্ছে কি, ইসরাফিল আলাইহিস সালামের কাজ হচ্ছে তিনি সিংহায় ফু দিবেন, তাই না? তো ইসরাফিল আলাইহিস সালাম পৃথিবী ধ্বংসের আগে সিংহায় ফু দিবেন। সিংহ হচ্ছে, সিংহাটা এখন বুঝবে না, অনেকটা বাঁশি নাইছে, এটাতে ফু দিবেন, তখন পৃথিবী চুরমাচুর হয়ে ধ্বংস হয়ে যাবে। তো বলছে আমি ইসরাফিলের সিংহার সেই যে মহা হুঙ্কার দেয়, আমি সেটা। আমি পিনাক পাখির ঘুমরুটি সহ ধর্মরাজের দণ্ড, আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণব রাজে প্রচন্ড, আমি খেপা দুর্বাসা বিশ্বমিত্রের শিষ্য, আমি দাবানল দাহ দহন করিব বিশ্ব। কি বলছে? বলছে আমি পিনাক পাখির ঘুমরুটি ধর্মরাজের দণ্ড। তো পিনাক পানি মানে কি? পিনাক পানি হচ্ছে, পিনাক পানি হচ্ছে মহাশক্তি। দেখো পিনাক পানি হলো মহাশক্তির প্রতীক শিব, আর শিবের ধনুকের নাম হচ্ছে পিনাক। তাহলে এটা বুঝতে পারতেছো
সেই শিবের যে ধনুক আছে সেটার কথা বলতেছে। ধনুটিশূল মানে ডুগডুগি জাতীয় বাদ্যযন্ত্র। হ্যাঁ, ডুগডুগি, এই ডুগডুগি জাতীয় কি বাদ্যযন্ত্র, আমি হচ্ছে সেটা। ধর্মরাজের দণ্ড, ধর্মরাজ যে লাঠিটা দিয়ে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, তার হাতে যে লাঠি থাকে তোমাদেরকে ছবিতে দেখাইছিলাম, আমি সেই দণ্ড। দণ্ড মানে কি বোঝানো হচ্ছে লাঠি, ঠিক আছে? কি বোঝানো হচ্ছে বলো? লাঠি। আমি চক্র ও মহাশঙ্খ। এখানে একটু কথা আছে, এখানে খুব সুন্দর করে দেখো তো। বিশুর হাত ছিল চারটা, কয়টা? চারটা। কয়টা হাত? চারটা হাত, বুঝছো? তো এই চার হাতে চারটা জিনিস থাকতো, খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করো। যেমন বিশু তার চারটা হাত, চার হাতে চারটা জিনিস থাকতো, একটু ভালো করে খেয়াল করো। তার ভিতরে এখানে যদি দেখো তাহলে একটা ছিল গদা, ছিল চক্র ছিল। এই যে আমরা এই জিনিসগুলো মানে প্র্যাকটিক্যালি তুমি যখন জানবা তখন তুমি জিনিসগুলো ভালো করে বুঝতে পারবা। এরপর হচ্ছে শঙ্খ ছিল, পদ্ম ছিল, এই চারটা জিনিস ছিল, বুঝছো? এখন এই চারটার ভেতরে বলছে আমি হচ্ছে চক্র। একটু খেয়াল করো, আমি কি? আমি হচ্ছে চক্র। এই চক্র হচ্ছে মূলত ধ্বংসের প্রতীক। এবার বলছে আমি হচ্ছে কি? মহাশঙ্খ। এই শঙ্খ আর পদ্ম এগুলো হচ্ছে মঙ্গলের প্রতীক, বুঝছো? এই শঙ্খ আর পদ্ম এগুলো মঙ্গলের প্রতীক। গদার চক্র এটা হচ্ছে ধ্বংসের প্রতীক। তো ধ্বংস থেকে নজরুল একটা নিছে, চক্রকে নিছে, আর মঙ্গল থেকে কবি একটাকে নিছে, শঙ্খকে নিছে। তাহলে যেমন বিষ্ণুর চার হাতে ধ্বংস থাকে, মঙ্গল থাকে, তিনি মঙ্গল থেকে একটা নিছেন, ধ্বংস থেকে আরেকটা নিছেন। তাহলে যখন আমি চক্র, অর্থাৎ আমার মধ্যে অকল্যাণ আছে, আমি ধ্বংস করতে পারি, ও মহাশঙ্খ, এবং আমি মঙ্গল করতে পারি। আমি প্রণব নাদে প্রচন্ড, নাদ মানে হচ্ছে ধ্বনি, আওয়াজ। পৃথিবী যখন ধ্বংস হবে যেরকম কি হবে, আওয়াজ হবে, আমি হচ্ছে সেরকম। আমি প্রণব নাদ প্রচন্ড, প্রচন্ড আওয়াজ। মানুষের চিৎকার, মানব গান যে আওয়াজ শুনতে পারবে না, যেটা তার শ্রবণের উপযুক্ত না। আমি থাকা দুর্বাসা, ওই যে দুর্বাসার কথা আমি সবসময় খেতে থাকি। আমার বিশ্বমিত্রের শিষ্য, বিশ্বমিত্র যে সবসময় ধ্যান তপস্যা করতে তোমাদেরকে দেখাইছিলাম, আমি সেই বিশ্বমিত্রের কি শিষ্য। এরপর বলছে আমি দাবানল দাহ। দাবানল তো আগুন, ঝর্ণাতে যেমন পানি পড়ে এরকম যখন আগুন পড়তে থাকে এটা বলে দাবানল। তো বলছে দাবানল দাহ, অর্থাৎ আমি দাবানলের আগুন। আমি দাবানলের দাহ, আমি দাহ মানে কি? আগুন। আমি দাবানলের আগুন দহন করিব। দহন করিব মানে কি? পুরাবো, পুরাবো, ঠিক আছে? দহন করিব বিশ্ব, আমি পুরো পৃথিবীকে জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব, দহন করব। তাহলে আমি দাবানলের আগুন, আমি দহন করব। কি দহন করব? পুরো বিশ্বকে আমি জ্বালিয়ে দিব। কেন জ্বালাবে? কারণ সারা পৃথিবী পরাধীন, মানুষ নির্যাতিত, নিপীড়িত, এই জন্য তিনি সারা পৃথিবীকে কি করবে? পুড়িয়ে দিবে। আমি উন্মন মন উদাসী, আমি উন্মন মন উদাসী। উন্মন মানে হচ্ছে যার মন স্থির না, মন স্থির নয়, অর্থাৎ আমার মন স্থির নয়। উদাসী মানে হচ্ছে উদাসীন, আমি উদাসীন, ওকে? আমি তোমার বুকে প্রথম সাহস উদাস, আমি হুতাশী, আমি বঞ্চিত ব্যথা পদ্মবাসী, যত গৃহহারা, যত পথিকের, আমি অপমানিত মরণ বেদনা বিষ জ্বালা বিভ্রাঞ্চিত বুকে গতিশীল। বলছে আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস। বিধবা যখন তার স্বামীকে হারায় তখন তার কি? তার মধ্যে আর কোনো কিছুই থাকে না, তার একটাই সম্বল, সেটা হচ্ছে তার বুকের কান্না। তো বলছে আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস। ক্রন্দন শ্বাস মানে হচ্ছে কান্নার শ্বাস, কান্না দীর্ঘশ্বাস। ক্রন্দন মানে হচ্ছে কি? কান্না। বিধবা যখন তার স্বামীকে হারায় তখন তার একমাত্র অবলম্বন তার বুকের কান্না, দীর্ঘশ্বাস। আমি সেটা, অর্থাৎ এটা তারা বুঝাচ্ছে যারা লাঞ্ছিত মানুষ, তাদের যে ব্যথা, তাদের যে কষ্ট, আমি সেই কষ্ট। উদাস, আমি হতাশীর, আমি হতাশ। আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চির গৃহহারা যত পথিকের। লেখা মানে কি? আমি হচ্ছে এমন একটা ব্যথা, বঞ্চিত ব্যথা। বঞ্চিত মানে কি? হারানো। বঞ্চিত মানে কি? হারানো। অর্থাৎ আমি হচ্ছে হারানোর ব্যথা। কি হারানোর ব্যথা? পথবাসী, যারা পথে থাকে। চির গৃহহারা, গৃহহারা মানে কি? যারা ঘর হারিয়েছে, ঘর হারিয়েছে। পথিকের, এবং যারা পথে থাকে, ঘর হারিয়ে যারা পথে আশ্রয় নিয়েছে, আশ্রয় নেই তাদের। অনেক সময় দেখা যায় না যে বস্তি দখল করে, জায়গা দখল করে, মানুষজন থাকতে পারে না, নির্যাতিত, শাসকরা শোষণ করে। নজরুল বলছে যারা ঘর বাড়ি হারিয়ে রাস্তায় আশ্রয় নিয়েছে, পথে পথে থাকে, তাদের যে ঘর বাড়ি হারানোর যে ব্যথা, ঘর বাড়ি হারানোর যে ব্যথা, আমি হচ্ছি সেই ব্যথা, আমি হচ্ছি কি? সেই ব্যথা, বুঝছো? এটা নজরুল বলতেছে, বুঝছো? বুঝছো? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এরপর আসো আমি অপমানিতের মরণ বেদনা। অপমানিত মানে হচ্ছে অপমানিত, অপমানিত অর্থাৎ যারা অপমানিত হয়েছে তাদের যে কষ্ট, মরণ বেদনা মানে হচ্ছে তীব্র কষ্ট, তীব্র কষ্ট। আমি হচ্ছে তাদের সেই তীব্র কষ্ট। বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত গতি ফিরে, আমি তাদের বুকে লাঞ্ছিত হওয়ার পর গতি ফিরিয়ে দিই, গতি এনে দিই। আচ্ছা, খেয়াল করে দেখো, কেউ কেউ যখন কাউকে যখন অপমান করে তখন বলতো অপমানিত মানুষটা কি স্বাভাবিক কাজ করতে পারে? তোমাকে একটা মানুষ অনেক অপমান করছে, ব্যাপক অপমান করছে, এখন এত অপমান করার পর তুমি কি স্বাভাবিক কাজ করতে পারবে? তোমার মনের মধ্যে সবসময় এই যে অপমান হয়েছে, এটা তুমি সবসময় হাউদাস থাকবা, তোমার ভিতরে একটা অপমানিত হওয়ার যে একটা বেদনা, কষ্ট, সেটা তোমাকে গ্রাস করে রাখবে, ঠিক আছে? তো এখানে সেটাই বলছে যে আমি অপমানিতের মরণ বেদনা। হ্যাঁ, যারা নির্যাতিত হয়েছে তাদের নির্যাতিত হওয়ার, অপমান হওয়ার, তাদের মধ্যে যে বেদনা আছে, আমি হচ্ছে সেই বেদনা, এবং আমি তাদের বুকে আবার পুনরায় কি করবো?
গতি ফিরিয়ে দিব। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূর্বী হাওয়া। মলয় হচ্ছে পর্বত, অর্থাৎ মলয় পর্বত থেকে যে পূর্বী যে হাওয়া আসে, অর্থাৎ যে স্নিগ্ধ হাওয়া আসে, আমি হচ্ছে সেই হাওয়া। মলয় পর্বত থেকে যে বাতাস আসে, আমি সেই স্নিগ্ধ বাতাস। আমি পথিক কবি। পথিক কবি মানে হচ্ছে যারা পথে গান গায়, পথে যারা কি করে, গান গায়। পথে গান গায় মানুষ তোমরা দেখছো? পথে গান গিয়ে টাকা সংগ্রহ করে এরকম মানুষ দেখছো? আছে। পথে গান গায়, গান গাওয়ার পর মানুষ যার যা ভালো লাগে সে তা দেয়। আমি পথিক কবির গভীর রাগিনী, যারা পথে গান গায় গভীর রাগিনী, আমি তাদের সেই গভীর রাগিনী মানে হচ্ছে গান, আমি তাদের সেই গান। আমি ওটা দেখো তাদের জীবিকা নির্বাহ করার একমাত্র অবলম্বন কি? গান। ওই গান দিয়ে তারা ডাকাতের ব্যবস্থা করে, তাই না? তো বলছে আমি পথিক কবির গভীর রাগিনী, যারা পথে যারা গান গায় তাদের একমাত্র অবলম্বন সম্বল হচ্ছে তাদের মুখের গান, আর আমি তাদের শেষ সম্বল, আমি তাদের সেই সম্বল। বেনুবিনে গান গাওয়া, বেনুবিনে হচ্ছে কি? বাদ্যযন্ত্র। বেনুবিনে মানে কি? বাদ্যযন্ত্র। তারা যে বেনুবিনা দিয়ে যে গান গায়, আমি হচ্ছে সেটা। আমি আকুল নিধানতি আশা। আকুল, অনেক বেশি। আকুল মানে কি? তীব্র। ওকে। নিধান মানে হচ্ছে গ্রীষ্ম। নিধান মানে কি? গ্রীষ্ম। ওকে। আর তিয়াসা মানে হচ্ছে তৃষ্ণা বা পিপাসা। অর্থাৎ গ্রীষ্মকালে আমাদের অনেক সময় গলা ফেটে যায়, একটু পানি খাইতে পারলে মনে হয় যে আর কিছুই লাগবে না। তো বলছে যে আমি আকুল নিধানতি আশা। গ্রীষ্মকালে মানুষ যেমন পিপাসার জন্য যখন কাতর হয়ে যায়, সেটা আমি রুদ্র রবি মানে তো বুঝতে পারতেছো, রবি মানে হচ্ছে সূর্য। আমি সূর্যের মতো রুদ্র, আমি সূর্যের মতো কি? রুদ্র। ওকে। মরুনির ঝড় আমি শ্যামলিয়া ছায়াছবি। আমি মরুনির ঝড়। মরুনির ঝড় মানে হচ্ছে মরুভূমির বুকে ঝর্ণা, মরুর মাঝে ঝর্ণা। আমি মরুভূমির মাঝে যে ঝর্ণা থাকে, আমি হলাম সেটা। আমি শ্যামলিয়া ছায়াছবি। আবার আমি একেবারে গ্রামীণ সবুজ চিত্রের মতো, মরুভূমির মতো একেবারে মরুভূমি ধোলা, বুঝছো? কিছুই নাই, গাছপালা নাই। আবার আমি গ্রামীণ একেবারে গাছপালা যুক্ত শ্যামলিয়া ছায়াছবির মতো। আমার মধ্যে দুইটাই আছে। আমি অর্পিয়াসের বাসারি। অর্পিয়াসের বাসি সম্পর্কে তো তোমরা আগে জানছো যে অর্পিয়াসের বাসি দিয়ে যখন গান গায়, মানে সুর গাইতো, তখন সবাই মুগ্ধ হয়ে শুনতো। মহাসিন্ধু তারা ঘম চুমু দিয়ে করে নিখেল বিশ্বের ছম। মম বাসারির তার বাসারি, আমি স্বামীর হাতের বাসারি। আমি রসুটে যাবে মহাকাশে ছাপিয়া, ভয় সপ্তাহ খাপিয়া তা চোখে নেমে যায় কাঁপিয়া। আমি বিদ্রোহী বাহিনী নিখিল অখিল ব্যাপিয়া। বলছে আমি অর্পিয়াসের বাসি। মহাসিন্ধু তারা যখন ঘুম ভাব, ঘুম চুমু দিয়ে করে নিখিল বিশ্ব নিতে, ঘুমকে চুমু দিয়ে নিখিল পুরো বিশ্বকে নির্ছক করে দিই। মম বাসারির তার বাসারি, মম মানে আমার, বাসারির তার মানে হচ্ছে সুর। আমার বাসের সুরে বাসারি মানে ভুলে যায়। যখন আমি বাসের সুর তুলি তখন ভুলে যায়, সবকিছু ভুলে যায়। আমি যখন বাসের সুর তুলি তখন সবকিছু ভুলে যায় মানুষ। আমি স্বামীর হাতের বাসারি। স্বামী বলতে আমি কৃষ্ণকে বুঝাচ্ছি, আমরা একবার কৃষ্ণের কথা বললাম। আমি সেই কৃষ্ণের হাতে যে বাসি আছে, আমি যেটা দিয়ে রান্না এলোমেলো হয়ে যায় যেটা সুর শুনে। আমি রুশে যাবো মহাকাশে ছাপিয়া। রুশে মানে কি? রেগে। যখন আমি রেগে যাই, যখন আমি কি করে রেগে যাই, যখন মহাকাশ ছাপিয়া, তখন আমি একবার মহাকাশকে ছাপিয়ে চলে যাই। পৃথিবী যখন মহাকাশকে ছাপিয়ে যায়, এবং যখন আমি রেগে যাই, তখন আমার ঘরে সপ্ত নরক, আমরা জানি 7টা দুজক আছে। তোমাদের মতো যারা জান না তাদের ওই 7টা দুজকে ফেলবে। এই 7টা দুজকের মধ্যে যারা তোমাদের মতো একদম কনফার্ম জাহান্নামে সবচেয়ে বেশি আক্রমণ করছে, তাদেরকে এখন ধরো একটা 7জন মানুষ জাহান্নামে যাবে, তার ভিতরে একজন আছে একটু বেশি অপরাধ, তার কম অপরাধ, আর একজন আরেকটু কম। তো যারা সবচেয়ে বেশি অপরাধ করে তোমাদের মতো, তাদেরকে যে দুজকে পালানো হয় সেটা নাম হচ্ছে হাবিয়া দুজক। কোন দুজক বলো? হাবিয়া দুজক। জাহান্নামের মধ্যে যারা পবিত্র, যাদের কোনো গুনাহ নাই, আল্লাহ যাদেরকে ভালোবেসে যাদেরকে জান্নাতে দিবেন, যাদের কোনো গুনাহ নাই, তাদেরকে দেওয়া হবে জান্নাতুল ফেরদাউস, যেটা জান্নাতের মধ্যে সবচেয়ে উত্তম জান্নাত। আর জাহান্নামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যেটা সেটা হাবিয়া দুজক। তো নজরুল বলতেছে, যখন আমি রেগে যাই তখন আমার ভয় সপ্ত নরক। এই সপ্ত নরকের মধ্যে হাবিয়া দুজক, যেখানে সবচেয়ে বেশি আযাব, যেখানে আগুনের মাত্রা তীব্রতা সবচেয়ে বেশি, সেই হাবিয়া দুজকে নিভে যায় কাঁপিয়া। আমি যখন রেগে যাই তখন আমার ভয় হাবিয়া দুজক, যেখানে সবচেয়ে বেশি, যেখানে সবচেয়ে বেশি আযাব দেওয়া হয়, যেখানে সবচেয়ে বেশি আগুন, যেখানে সবচেয়ে বেশি যন্ত্রণা দেওয়া হয়, সেই হাবিয়া দুজক আমার ভয় নিভে কেঁপে কি করে নিভে যায়। সাধারণ লাইন বুঝতে পারছো? আমি ভাই নিখিল অখিল ব্যাপী, অর্থাৎ আমি নিখিল অখিল ব্যাপী বলি, আমি সারা পৃথিবী ব্যাপী আমি বিদ্রোহী। আমি পরশুরামের কুঠার, ওটা তো একটু আগে দেখেছি। ওইটা নক্ষত্রে করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার। আমি স্কন্ধ আমি করে ফেলবো বিশ্ব সৃষ্টি মহানন্দে। মহাবিদ্রোহের অনন্ত আমি সেই দিন অবশান্ত জগৎ পেরে তরঙ্গন রোল। আকাশে বাতাসে নিবে না অত্যাচারীর খড় কৃপান ভীম রণভূমির নিবে না। আমি পরশুরামের কঠোর কুঠার, এই কবিতা আমাদের অনার্সে ক্লিয়ারে ছিল। আমি পরশুরামের কঠোর কুঠার, পরশুরামের যে কুঠার আছে, যে অস্ত্র আছে, আমি সেটা
নক্ষত্র গরিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার, আমি পৃথিবীতে শান্তি আনবো। আমি হলো বলরাম স্কন্ধে, হলো মানে কি নাগর, আমরা দেখছি না বলরামের কাছে কি থাকে, নাগর থাকে, স্কন্ধ মানে হচ্ছে কাঁধ। তো বলছে আমি বলরামের কাছে যে নাগর আমি সেটা, আমি উপরে ফেলবো অধীন বিশ্ব, অর্থাৎ আমি এই উপরে ফেলবো এই অধীন বিশ্বটাকে পরাধীন পৃথিবীটাকে আমি এভাবে ফেলে দিব, এইভাবে ফেলে দিব না, আমি এইভাবে ফেলে দিব, একদম ফেলে দিব। ধরো একটা বাটিতে, ধরো এটা একটা বাটি, এখানে পানি আছে ধরো, এখন তুমি যদি এটা এভাবে ফেলে দাও পানি কিন্তু সব পড়বে না, কিন্তু তুমি যদি এটা একদম এভাবে ফেলে দাও তাহলে সব পড়ে যাবে। নজরুল তার সেই ক্ষোভটা প্রকাশ করতে যে আমি উপরে ফেলবো অধীন বিশ্ব, এই পরাধীন পৃথিবীকে আমি একেবারে উপরে ফেলে দিব। কেন উপরে ফেলবো? অবহেলা নবসৃষ্টির মহা আনন্দে নতুন করে পৃথিবীকে সাজাবো, সে আনন্দে আমি এই অধীন পৃথিবীকে উপরে ফেলে দেব। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি মহাবিদ্রোহী রণক্লান্ত, রণক্লান্ত মানে যুদ্ধ করতে করতে আমি কি ক্লান্ত, রণ শব্দের অর্থ যুদ্ধ। আমি সেই দিন হবো শান্ত, আমি কোন দিন শান্ত হবো? যবে উত্তেজিত ক্লান্ত রণ আকাশে বাতাসে ধরিবে না, আমি সেদিন শান্ত হবো। যবে মানে যেদিন, যেদিন উত্তেজিত, উত্তেজিত মানে যেদিন নির্যাতিত, যেদিন নির্যাতিত মানুষের ক্রন্দন রোল, ক্রন্দন রোল মানে কি কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, যেদিন নির্যাতিত মানুষের কান্নার আওয়াজ আকাশে বাতাসে ধরিবে না। নজরুলের কাছে এখন মনে হচ্ছে সারা পৃথিবীতে আকাশে বাতাসে শুধু কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, নির্যাতিত মানুষের কান্নার আওয়াজ। নজরুল বলছে আমি সেই দিন শান্ত হব যেদিন আকাশে বাতাসে কান্নার আওয়াজ শোনা যাবে না নির্যাতিত মানুষের। অত্যাচারী খরব কৃপা, অত্যাচারী অর্থাৎ যারা শোষক আছে তাদের খরব কৃপা, খরব কৃপা হচ্ছে অস্ত্র, ভীম রণভূমে রণিবেন, অর্থাৎ যুদ্ধের মাঠে। রণভূম মানে কি? রণভূম মানে তো যুদ্ধের মাঠে, অর্থাৎ যুদ্ধের মাঠে যেদিন কোনো কি থাকবে না, অস্ত্র থাকবে না, সেদিন আমি শান্ত হবো। বিদ্রোহী রণক্লান্ত আমি সেদিন হব শান্ত, আমি যেন বিদ্রোহী ছাড়িয়ে উঠে আছে আজকের উন্নতশীল। বুঝছো? এই কবিতাটা পড়তে গেলে অনেক এনার্জি লাগে, অনেক মানে এই কবিতাটা অন্যরকম, মানে মানে বাংলা সাহিত্যে এরকম কবিতা একটাই, মানে যেটার ধারে কাছে কোনো কবিতা একটাই, ওয়ান পিস অনলি, এবং যেটার ধারে কাছে কোনো কবিতা ইন ফিউচারে আসবে, আসবে তো না, এটা ধারে কাছে যাইতে পারবে এমন কবিতা লিখতে পারবে না। ওকে, তো তারপরে আমরা পড়লাম অনেক কিছুই। তো এইবার আশা করি আমাদের মোটামুটি জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। চলো একটু কিছু কোশ্চেন দেখে, সবই তোমরা পারবা। শিখর হিমালয়ের সবথেকে সহজ অর্থ কোনটি? দেখাবো 2024, কোশ্চেনটা সলভ করো। তোমরা কি কবিতাটা বুঝতে পারছো? বুঝছো? আমি কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝাইছি, প্রত্যেক লাইন বাই লাইন বুঝেছি। হ্যাঁ, আচ্ছা তাহলে তো হচ্ছে কি হিমালয়ের শীর্ষ চূড়া, তাই না? আচ্ছা এরপর দেখো বিদ্রোহী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? একদম প্রথমে আমরা এটা পড়ছি, তাই না ভাই? আমরা তো পড়ছি না, এটা পড়েছি, তাই না? তাহলে উত্তর হচ্ছে কি অগ্নিবীণা। উত্তর কি অগ্নিবীণা। আচ্ছা এরপর দেখো বিদ্রোহী কবিতাটি শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে? অত্যাচারের বিনাশ, অত্যাচারের শাস্তি, ধ্বংসের মধ্য দিয়ে অত্যাচারের অবসান, অত্যাচারের অবসান, তাই না? আচ্ছা মানুষ 2024 বিদ্রোহী কবিতাটি ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি? ওরপিয়াস। এটা কিন্তু তোমাদের পড়াইছি, দেখছো? এটা কিন্তু আমি ক্লাসে পড়ছি, এখন দেখো কোশ্চেন চলে আসছে। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে চেঙ্গিস। উত্তর কি চেঙ্গিস। বিদ্রোহী কবিতাটি কবির কার? এটা দণ্ড হবে, হ্যাঁ এটা দণ্ড হবে, দণ্ড। কি হবে? দণ্ড। তাহলে কার দণ্ড বলেছে বলো তো? উত্তর হচ্ছে ধর্মরাজ। ওই যে আমি ধর্মরাজের দণ্ড। বিদ্রোহী কবিতাটি মূল চেতনা প্রকাশিত হয়েছে কোন পাণ্ডুক্তিতে? মোরা একটি ফুলকে বাঁচা। এই কোশ্চেনটা একটু ঝামেলা আছে, আমি একটু স্কিপ করি। হ্যাঁ, এটা আমি টাক দিয়ে রাখবো। আচ্ছা এবার দেখো বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস? যশোর 2024। বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস বলো তো? কার বুকের ক্রন্দন শ্বাস? তাহলে উত্তর হচ্ছে কি বিধবার বুকের ক্রন্দন শ্বাস। হ্যাঁ, আচ্ছা বিদ্রোহী কবিতায় কবির অশান্ত হয়ে ওঠার কারণ কি? নিপীড়িত মানবতার জন্য আলোর ঐতিহ্যকে তো বুঝতে পারতেছ, নিপীড়িত মানবতার জন্য, অর্থাৎ নির্যাতিত। নিপীড়িত মানে হচ্ছে নির্যাতিত। আচ্ছা এরপর দেখো বিদ্রোহী কবিতায় নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে? মহাদেবকে। মহাদেব মানে কিন্তু শিব। সে নেহারি আমারই নবশীর ওই শিখর হিমাদ্রি চরণ কিন্তু মহাদেব কি প্রকাশ পেয়েছে? তো উত্তর হচ্ছে দেখ, মানে আমার মাথা দেখে হিমালয়ের চূড়াও কি হয়ে যাবে? নিচু হয়ে যাবে, মাথা নিচু করে ফেলবে। তো এটা কবির তীব্র আত্মবিশ্বাস। বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কিসের? ওই যে মনে আছে আমি এলোকেশের ঝড় অকাল বৈশাখীর, তাহলে এলোকেশের মানে এলোমেলো কেশের, কেশর যুগ। বিদ্রোহী কবিতা কবিতাকে কার সুতো বলে পরিচয় দিয়েছে? মনে আছে? কার সুতো? আমি ইন্দ্রাণীর সুতো, হাতে চাঁদ ভালো সূর্য, তাহলে ইন্দ্রাণী। ওকে, মোমায়ের হাতে পাখা বাসের পাশারি আর খাদের অনতুর্য, তাহলে এটা কিন্তু পড়াইছিলাম, এটা অনেক ডিটেলস পড়াইছিলাম। এই লাইনটার মানে কি বলো? ওকে বলো তো।
আমি আশা করি তোমরা যদি কেউ মানে ভার্সিটি, যেহেতু তোমাদের সামনে এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষার পরেই তো তোমরা সবাই ভার্সিটির জন্য প্রিপারেশন নিবে, তাই না? তো সেক্ষেত্রে তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা আমাদের থেকে পাওয়ার প্লেতে কেমন সার্ভিস পাইছো আমি সেটা জানি না। ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, হোয়াটএভার যেটার জন্য প্রিপারেশন নাও, পাশাপাশি তোমাদের প্রতি 3টা সাবজেক্টে তোমরা অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে রাখবা, বাংলা, ইংলিশ এবং হচ্ছে জিকে। এর পাশাপাশি তুমি তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো তুমি তো প্রিপারেশন যদি নিতে চাও, সায়েন্স ব্যাকগ্রাউন্ড যদি থাকতে চাও, ওটা তো প্রিপারেশন নিবাই। প্রত্যেকটা স্টুডেন্টের 3টা সাবজেক্টে প্রিপারেশন নিয়ে রাখবে। এই 3টা সাবজেক্টে প্রিপারেশন নিলে বাংলাদেশের সকল ইউনিভার্সিটিতে তুমি অ্যাপ্লাই করতে পারবা, মানে সব জায়গাতে। এবং এইগুলো দিয়ে ঢাকা ইউনিভার্সিটির যে ইউনিটে আছে তুমি পরীক্ষা দিতে পারবা, আদার্স ইউনিভার্সিটি, বিভাগ পরিবর্তন, এই 3টা যদি প্রিপারেশন নিয়ে রাখো, কোথাও না কোথাও, ধরো তুমি সায়েন্সের সাবজেক্টগুলো ইঞ্জিনিয়ারিং এ হইলো না, মেডিকেলে হইলো না, নাই হইতে পারে, তোমার সায়েন্সের সাবজেক্ট তুমি পাইলে না, বাট এগুলো দিয়ে তুমি কিন্তু ভালো ভালো সাবজেক্ট পেয়ে ইউনিভার্সিটি পড়তে পারবা। এগুলো দিয়ে তুমি ল পাবা, এগুলো দিয়ে তুমি অর্থনীতি পাবা, ইকোনমিক্স পাবা, এগুলো দিয়ে তুমি পলিটিক্যাল সায়েন্স পাবা, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পাবা, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ পাবা, আইএলটিএস বলে, বাংলা পড়তে পারবা, এগুলো দিয়ে ইংলিশ পড়তে পারবা, এই সাবজেক্ট গুলো দিয়ে, হ্যাঁ, ফিলোসফি পড়তে পারবা এই সাবজেক্ট গুলো দিয়ে, সোশ্যালজি পড়তে পারবা এই সাবজেক্ট গুলো দিয়ে, বুঝছো? এই 3টে সাবজেক্টে যদি প্রিপারেশন না, সো এটা তোমাদেরকে বড় ভাই হিসেবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ শুধু সায়েন্সের সাবজেক্ট গুলো শুধু সায়েন্সের সাবজেক্ট গুলো পড়বা না, পাশাপাশি এই 3টা সাবজেক্ট, যেমন বাংলা, ইংরেজি, এটা তো তোমরা এসএসসি থাকতে এখন পড়তেছো, সো অলমোস্ট এটা তোমার কভার হয়ে গেছে অনেক কিছু, হ্যাঁ, অনেক কিছু বাকি আছে, বাট এখন তোমার এখানে বেসিকটা স্ট্রং আছে। আর জিকে এটা কোনো পড়াই লাগে না, মানে এটা জাস্ট ক্লাস করবা, অনলাইনে কোনো টিচারের কিংবা বই কিনে পড়বা, এনাফ, বুঝছো? তো এটা তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট, বড় ভাই হিসেবে তোমরা বলছো ভাই আজকে কিছু উপদেশমূলক কথা বলেন, এটা আমার উপদেশ, তোমরা ইন্টার সাবজেক্ট পড়বা। যদি কারো টার্গেট থাকে কেউ বাইরে চলে যাওয়া, আইএলটিএস করবা, এরপর পড়াশোনা করবা না, ন্যাশনাল পড়বা, সেটা আলাদা ইস্যু, বাট যাদের টার্গেট যে না একটা পাবলিক ইউনিভার্সিটিতে আমাকে পড়তেই হবে, তার জন্য এটা। এবং এটা আমার এই কথা যদি আজকে লাস্ট ক্লাসে যদি শুনো, আমার বিশ্বাস ইনশাআল্লাহ তুমি প্রথমবার একটা পাবলিক ইউনিভার্সিটি চান্স পাবা, প্রথমবার, দ্বিতীয়বার হবে না, প্রথমবারই তুমি পাবলিক ইউনিভার্সিটি চান্স পাবা। সো ভালো করে এই 3টা সাবজেক্ট প্রিপারেশন নিয়ে রাখবা, অ্যাডমিশনে তোমাদের সাথে দেখা হবে। এবং এই 3টা সাবজেক্টের প্রিপারেশনের জন্য যারা মানবিকের মানে প্রিপারেশন নিবে, অনেকে আছে সায়েন্স থেকে এইচএসসি দিয়ে তারপর শুধু মানবিকের জন্য প্রিপারেশন নিবে, ওয়েলকাম, ওয়েলকাম। তোমাদের জন্য আমাদের ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন এই কোর্সটা আছে, ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন, এই আমাদের এই কোর্সটা অলরেডি এর আগে 3বার আমাদের শেষ, এটা 4.0 কোর্স, এটাতে তোমরা ইনকাম করতে পারবে। এখন কোর্সের মাত্র 2600 টাকা, 2600 টাকা দিয়ে তোমরা এই কোর্সে ভর্তি হইলে আমরা তোমাদেরকে কোশ্চেন ব্যাংক, ঢাবি কোশ্চেন ব্যাংক পাঠাবো, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর সব ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক পাঠাবো, এরপর হচ্ছে ওএমআর বুক পাঠাবো, তারপর হচ্ছে মুখস্থ বিদ্যা নামে একটা বই পাঠাবো, যেখানে ভোকাবুলারি, ইংলিশ ভোকাবুলারি, মেমোরি পার্ট যেগুলো থাকে সেগুলো, তারপর হচ্ছে বাংলাতে যেগুলো তোমরা এসএসসিতে পড়ো না, এক কথায় প্রকাশ, সমর্থক শব্দ, বিপরীত শব্দ, পারিবেশিক শব্দ, পারিবেশিক শব্দ যদি এসএসসিতে আছে, এই সবগুলো মিলে আমরা একটা বই পাঠাবো তোমাদেরকে, এবং বিশ্বের কোশ্চেন তোমাদেরকে পাঠিয়ে দিব। এগুলো তোমরা এই 2600 টাকার ভিতরে ইনক্লুডেড থাকবে। সো এই কোর্সটা নিতে পারো, বাংলা, ইংরেজি, বাংলা সব ক্লাস আমি ইংরেজিতে তোমাদের মানিক ভাই এবং সেটা আমাদের পাই যাবো। এটা তোমরা আমার ব্যক্তিগতভাবে তোমাদের প্রতি পরামর্শ থাকবে, তোমরা আমাদের কোর্স কিনো, আমাদের সাথে থাকতে পারো, বাট কোর্স না কিনলেও তোমরা তোমাদের মতো করে, আর যারা গ্রুপ চ্যানেল প্রিপারেশন নেবে তারা অবশ্যই আমাদের এই কোর্সে ওয়েলকাম, বাট পাশাপাশি তোমরা এই কোর্সটা রাখতে পারো। লাস্ট আরেকটা কথা তোমরা হয়তো অনেকে জানো, অ্যাডমিশন আমার একটা বই আছে, এই বইটা এটা হচ্ছে অ্যাডমিশনের বই। তো এটা হচ্ছে বাংলা ভাত, এটা তোমাদের অ্যাডমিশন এইচএসসির মাঝখানেই থাকে হবে, যেখানেই পড়ো আমার কাছে পড়ো, যেখানেই পড়ো সমস্যা নাই, অন্য জায়গাতেই পড়তে পারো, কিংবা একেবারেই কোথাও না পড়তে পারো, যদি অ্যাডমিশন প্রিপারেশন নাও তাহলে এই বইটা পাশে দেখো। তোমাদের পাশে আমার রিকোয়েস্ট, বাজারে অনেক বই আছে, অনেকেই মানে হাইপে অনেক বই কিনে ফেলে, বাট আমি আসলে যেভাবে পড়াই আমার বইটাতে ওভাবেই নেওয়া আছে। তো এই বইটা তোমরা সংগ্রহ করে রাখো, বাংলা ভাত, এখানে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, বাংলা সাহিত্যের ইতিহাস, একদম সবকিছু আছে, যে বাংলা প্রথম পত্র, বাংলা ব্যাকরণ, বিরোচন, সাহিত্যের ইতিহাস, মানে একটা বই কিনলে তোমার আর বই কেনা লাগবে না, এটা তোমরা রাখতে পারো। হ্যাঁ, এটা তোমাদেরকে একদম বলে রাখতেছি, ঠিক আছে? আরো অগ্রিম বলে রাখি, এরপর যখন ভার্সিটিতে চান্স পাবা, যখন বিসিএস এর জন্য পড়বা, তখন এই বইটা কিনে রাখো। এটা আমার আরেকটা বই, এটা জবের বই। তো যাই হোক, এটা তোমাদের আরো দেরি আছে, আরো 2-3 বছর লাগবে এটা নিতে। তো যাই হোক, আমি এগুলো নিয়ে আস্তে আস্তে ভিডিও বানাবো, যে আসলে এসএসসি পরে আমাদের আসলে দেশের বাইরে যাওয়া উচিত, আইএলটিএস করা উচিত, ইউরোপ আমেরিকা দিকে মুভ করা উচিত, আসলে বাংলাদেশে থাকা উচিত, এগুলো বিস্তর আলোচনা করা যায়। বাট ইনিশিয়ালি এই মুহূর্তে সবচেয়ে বেটার অপশন একটা পাবলিক ইউনিভার্সিটি। যদি বাপের অনেক টাকা পয়সা থাকে, কোটি কোটি টাকা থাকে, সেটা আলাদা ইস্যু। আমি অনেক এমন স্টুডেন্ট আছে যারা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় দেয় না, টার্গেটে থাকে এনএসসিতে পড়বে, বাপের অনেক টাকা আছে, ঠিক আছে, সেটা আলাদা ইস্যু। বাট আমাদের সাধারণত যারা অডিয়েন্স বা তোমরা যারা আমাদেরকে চিনো, আমাদের ক্লাস করো, অধিকাংশ হচ্ছে মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত পরিবার থেকে আসা। তো তোমার পক্ষে প্রাইভেট ইউনিভার্সিটিতে এই যে এত লাখ টাকা দিয়ে পড়া, 15 লাখ, 10 লাখ, 8 লাখ, হ্যাঁ, এই টাকাটা দিয়ে পড়া, যেখানে গভর্নমেন্ট তোমাকে ফ্রিতে পড়াবে,
সেখানে তুমি কেন